এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট ডোমেন, দ্যাট ইজ স্ট্যাটিক্স। সেই ব্যাপারে আমরা পড়াশোনা শুরু করব। এখানে তার বেসিক কনসেপ্টস গুলো যেমন দেখব, তার সাথে তার রিলেটেড কিছু নিউমেরিক্যালস দেখব। তো এর একটা মানে ভালো স্টাডি মেটেরিয়াল আমরা যদি কলেজ ওয়েবসাইটে যাই, তার ই টিউটোরিয়ালস এর আন্ডারে স্টাডি মেটেরিয়ালস রয়েছে। সেখানে আমার নামের আন্ডারে, এই বেসিক মেকানিক্যালের আন্ডারে এই স্টাডি মেটেরিয়ালটা দেওয়া আছে। সেটা যদি ডাউনলোড করি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো। তো এবার এর টেক্সট বুক যদি বলি, তাহলে এই স্ট্যাটিক্স এই স্ট্যাটিক্স পার্টের জন্য আমাদের মেরিয়াম অ্যান্ড ক্রেগের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপরে যে টেক্সট বুক রয়েছে, সেটা খুবই ভালো। তো সেখান থেকেই মোস্টলি এই স্টাডি মেটেরিয়ালটা ডেভেলপ করা হয়েছে। তো শুরু করা যাক। এখন মেকানিক্স বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে ইফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট। ইফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট, সেটাকে স্টাডি করার যে সাবজেক্ট, তাকে মেকানিক্স বলে। এবার মেকানিক্সের ইম্পর্টেন্স কিন্তু আলাদা করে বলার কিছু নেই। এটা মানে প্ল্যানিং, ডিজাইনিং, কনস্ট্রাকশন অফ ভেরিয়াস টাইপস অফ স্ট্রাকচার এন্ড মেশিনস এর জন্য লাগবে। তো এবার এই ইফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট, এটা দুটো কন্ডিশনে হতে পারে। এক হচ্ছে অবজেক্টটা রেস্টে আছে, দ্য বডি ইজ অ্যাট রেস্ট, তখন যদি স্টাডি করি, তাহলে সেই ডোমেনটাকে বলে স্ট্যাটিক্স, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো বললাম। আর একটা হচ্ছে বডি ইজ আপন ইন মোশন, বডি ইজ আপ ইন মোশন, তাহলে সেই কন্ডিশন যদি থাকে, বডিটা মুভ করতে থাকে, তাহলে সেটাকে বলবো ডাইনামিক্স। এবার স্ট্যাটিক্স বা ডাইনামিক্স যাই বা পড়ি না কেন, তার জন্য একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে রিজিড বডির কনসেপ্ট। হ্যাঁ, পার্টিকেল বা রিজিড বডির কনসেপ্ট একটু লাগবে। পার্টিকেলকে ধরে নিচ্ছি আমরা যে এর নেগলিজিবল ডাইমেনশন রয়েছে। হ্যাঁ, তো সেটা তো টোটাল মাসটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, তাকে আমরা পার্টিকেল হিসেবে ভেবে নিতে পারি। যেমন আমরা অনেক সময় ছবি এঁকেই থাকি যে মানে সেন্টার অফ গ্র্যাভিটি বোঝানোর চেষ্টা করি। আমরা অনেক সময় এরকম ছবি এঁকে থাকি যে এটা একটা আরবিট্রারি রিজিড বডি, তাহলে তার টোটাল মাসটা অ্যাজ উই ধরে নিই যে এই পয়েন্ট থেকে ডাউনওয়ার্ড এমজি হিসাবে কাজ করছে। তো তাহলে কি হলো, যে আমরা ধরে নিলাম এই টোটাল বডির মাসটা একটা পার্টিকেলে, যেটা কিনা সেন্টার অফ গ্র্যাভিটিতে রয়েছে এবং সেখানে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড রয়েছে। তো তখন এই পার্টিকেল কনসেপ্টটা চলে আসে। এবার রিজিড বডির কনসেপ্টটা হচ্ছে যে একটা রিজিড বডি যে কোনো এক্সটার্নাল ফোর্সের আন্ডারে তার শেপ বা দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট ইন দ্য ইনসাইড রিজিড বডি চেঞ্জ হবে না। মানে এইটাকে যদি আমি একটা রিজিড বডি ধরে নিই, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা, এদেরকে যদি আমি ইলংগেট করতে চাই, তাহলেও চেঞ্জ হবে না এই দুটো বডির, এই দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স। এগুলোকে যদি কম্প্রেসিভ লোড দিই, টুইস্টিং লোড দিই, যে কোনো ধরনের এক্সটার্নাল লোড দিলে এই দুটো পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কখনোই চেঞ্জ হবে না। এই রকম যদি কোনো মানে মেটেরিয়াল পাওয়া যায়, তখন তাকে রিজিড বডি বলা যেতে পারে, রাইট? আচ্ছা, এবার আসা যাক যে ফোর্স। ফোর্স ফোর্স এই কথাটা তো মানে এটা, এর যে ডেফিনিশন, মানে এর টাইপ অফ দিস ফিজিক্যাল কোয়ান্টিটি, যদি আমরা বলি, যে আমরা জানি যে ফোর্স একটা ভেক্টর, কারণ ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে, রাইট? তো এই পর্যন্ত আমরা আহ, প্রথম থেকে জেনে এসছি। কিন্তু আর একটা জিনিস ফোর্সকে, মানে আমি যদি ক্লাস 11-12 এর রেসপেক্টে
কিছু নলেজ অ্যাড অন করতে চাই, তাহলে ঘটনাটা হচ্ছে যে ফোর্সকে টোটালি যদি কমপ্লিটলি ডিসক্রাইব করতে হয়, আর একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি। আমি একটু ছবি দেখব। আমি 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 এই ছবিটা দেখার চেষ্টা করি। এই ছবিটাতে কি বলছে, একটা হুইল। আমি ধরে নিচ্ছি এই হুইলটা একটা ফ্ল্যাট সারফেসের উপরে রয়েছে। এখানে আমি একটা P1 ফোর্স দিচ্ছি। সেই P1 ফোর্সটা রাইট ওয়ার্ড ডিরেকশনে রয়েছে, ডান দিকে রয়েছে, বাঁ দিক থেকে ডান দিকে। এবং এর ম্যাগনিটিউড ধরে নিলাম কিছু একটা, মানে 10 নিউটন, রাইট? এবং P2 ফোর্সটা রয়েছে, যেটা কিনা এর প্যারালাল, সেটাও রাইট ওয়ার্ড ডিরেকশনে রয়েছে, একই রকম ভাবে বাঁ দিক থেকে ডান দিকে। এবং এরও ম্যাগনিটিউড ধরে নিলাম 10 নিউটন। তাহলে কি এই দুটি ফোর্স একই? মানে ফোর্সের ডিরেকশন গুলো তো লেফট টু রাইট, আর ম্যাগনিটিউড হচ্ছে 10 নিউটন। তো তাহলে এই দুটো ফোর্স তো মানে ভেক্টর হিসাবে তো একই, রাইট? ডিরেকশন লেফট টু রাইট, ম্যাগনিটিউড 10 নিউটন। কিন্তু আমি এই হুইলের একটা টপ মোস্ট পজিশনেতে কাজ করছি, একটা সেন্টারে কাজ করছি, রাইট? তো তাহলে এবার যে দুটোর ইফেক্ট, আমি তো স্ট্যাটিক্স বা ডাইনামিক্স যাই হোক, তাতে তো আমি ইফেক্ট অফ ফোর্স পড়তে চাইছি। ডেফিনেশনেই বলা ছিল যে টু স্টাডি দ্য ইফেক্ট অফ ফোর্স অন অন এ অন এন অবজেক্ট। তো তাহলে এই সেন্টারে যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, সেটা কি করবে? এই বডিটাকে একটা ট্রান্সলেশনাল মোশন দেবে, টেনে নিয়ে যাবে। whereas এই ওপরের যে ফোর্সটা কাজ করছে, সেটা কি করবে? বডিটাকে টানবে তো বটেই, তার সঙ্গে একটা রোটেশন দেবে, রাইট? তাহলে দেখা যাচ্ছে ইফেক্ট অফ ফোর্স যদি ভাবি, তাহলে P1 ফোর্সের জন্য রোটেশন প্লাস ট্রান্সলেশন হবে, বাট P2 ফোর্সের জন্য শুধু ট্রান্সলেশন হবে। তো তাহলে ইফেক্ট অফ ফোর্স গুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তার জন্য এটা বলা হয় যে ফোর্সকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য তাদের যেমন ম্যাগনিটিউড এবং ডিরেকশনের সাথে সাথে এগুলো জানা দরকার, তার সাথে জানা দরকার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, রাইট? তো সেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সটা খুব ইম্পর্টেন্ট। তো ফোর্স অ্যাজ এ ভেক্টর আমরা ডিসকাস করছি। ফোর্স অ্যাজ এ ফ্রি ভেক্টর আমরা ভাবতেই পারি এইরকম একটা, যদি কেবল টেনশনে থাকে একটা ব্র্যাকেট থেকে, তাকে থ্রি বডি ডায়াগ্রামে তাকে এইভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে হরাইজন্টালের সাথে পি অ্যাঙ্গেল এরকম একটা ফোর্স রয়েছে, যেটা তার বেসিক্যালি এটা এই সাইড থেকে যদি ভিউ দিই, তাহলে সাইড ভিউটা হচ্ছে এরকম, মানে ফ্রন্ট ভিউটা। ফোর্স অ্যাজ স্লাইডিং ভেক্টর আমাকে দেখতে হবে যেন ইফেক্টটা না চেঞ্জ হয়। মানে এখানে কি বলছে, এখানে দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারে এখানে একটা পিন জয়েন্ট রয়েছে, এখানে একটা রোলারের উপরে একটা বডিকে রাখা আছে। এবার বি পয়েন্টে একটা পি ফোর্স লেফট টু রাইট অ্যাপ্লাই করছে। এখন এই ফোর্সটাকে আমি এখানে যেভাবে দেখাতে পারি, এই সেম লাইন অফ অ্যাকশনেতে আমি এ পয়েন্টেও ডিসক্রাইব করতে পারি। এটা যদি 10 নিউটন হয়, এটাও যদি 10 নিউটন হয়, ডিরেকশন তো এক, লেফট টু রাইট। লাইন অফ অ্যাকশনেতে যদি একই লাইন অফ অ্যাকশনে কাজ করে, তাহলে এর ইফেক্ট কিন্তু সেমই থাকবে। এখানে হলেও যা, এখানে হলেও একই ইফেক্ট। তাহলে এইভাবে ফোর্সকে স্লাইডিং ভেক্টর হিসেবেও কিন্তু দেখানো যায়, যদি তার ইফেক্টটা সেম থাকে। তো এই যে প্রিন্সিপাল, এই এই একটা প্রিন্সিপাল রয়েছে, যেটাকে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি বলে থাকে। তো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটিটা কি? যে তাকে ট্রান্সমিশন করে নিয়ে যাওয়া যাবে। A force may be applied at any point on a given line of action without altering the resulting effect of the force uh, external to the rigid body on which it acts. তো এইটা হচ্ছে স্টেটমেন্ট। প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটিটা আমাদের জেনে রাখা দরকার। এবার বিভিন্ন ধরনের ফোর্স, যেমন কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট ফোর্স আমরা জানি যে যদি এটা একটা পয়েন্ট দিয়ে, একটা পয়েন্ট থেকে মার্চ করে, তখন বা তাদের একটা কমন মিটিং পয়েন্ট থাকে,
তো তখন তাদেরকে কনকারেন্ট ফোর্স বলা হয়। এরকম কনকারেন্ট ফোর্স নট নেসেসারিলি যে এরকম F1 F2 করে থাকবে তাই নয়, এরকম করেও যদি থাকে এই দূরে দূরে F1 আর F2, আমি তো একটু আগেই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি পড়লাম, তাহলে তাদেরকে পিছন দিকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে সেই F1 F2 গুলোকে আবার এগেইন এইরকম ভাবেও ভিজুয়ালাইজ করা যায়, এই যেগুলো ব্লু কালারে দেওয়া আছে। এবার তাদের রেজাল্টেন্ট যে ইফেক্ট সেটা আমরা প্যারালেলোগ্রাম ল ক্লাস 11 শিখেছি ভেক্টর চ্যাপ্টারে। তো সেই প্যারালেলোগ্রাম ল ইউজ করে আর ভেক্টরটাকে বের করতে পারি, তাই কোলিনিয়ার ফোর্স। তো কোলিনিয়ার ফোর্স মানে হচ্ছে তারা একই লাইনে থাকবে, রাইট? তাদের লাইন অফ অ্যাকশনটা একটা একটা লাইনের ওপরে থাকবে। তো সেই জিনিসটা F1 F2 F3 এর জন্য দেখতে পাচ্ছি। মেবি তাদের ডিরেকশন গুলো আলাদা হতেই পারে, কিন্তু বাট স্টিল তারা কোলিনিয়ার। কনসেন্ট্রেটেড অর ডিস্ট্রিবিউটেড ফোর্স, এই কনসেপ্টটাও জেনে রাখা দরকার যে আমরা ভাবতে পারি যে একটা বিম বা একটা স্ট্রাকচারের উপরে একটা পয়েন্টেই শুধু একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, তো তখন তাকে কনসেন্ট্রেটেড ফোর্স করতে পারে। কিন্তু যদি সেইটাই টোটাল বিমটা জুড়ে বা টোটাল স্ট্রাকচারটা জুড়ে যদি অ্যাপ্লাই হয় তখন তাকে ডিস্ট্রিবিউটেড ফোর্স বলবে, কারণ ফোর্সের নেচারটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড, রাইট? প্যারালাল ফোর্স মানে তাদের নেচার গুলো, লাইন অফ অ্যাকশন গুলো প্যারালাল টু ইচ আদার। এবার প্যারালালের মধ্যে লাইক প্যারালাল মানে ডিরেকশনটা সেম, আনলাইক প্যারালাল মানে মাঝে একটা দুটো ফোর্সের ডিরেকশন আলাদা। তো এগুলো তো খুব প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স, প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স এটা ক্লাস 11-এ পড়েছি। তো তবুও একটু যদি আমরা রিভিজিট করে নিই যে লটা কি ছিল। এখানে ছিল দুটো বেসিক্যালি কনকারেন্ট ফোর্স F1 F2 যদি এইভাবে থাকে তাহলে এই আর ফোর্সটার ভ্যালু কত, এই আরটা হচ্ছে রেজাল্ট। তো এখন এই আরটা যদি পজিটিভ মানে এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে যদি আমি অ্যালাইন ধরি আর কি F1টা, বেসিক্যালি F1 এর সাথে অ্যাঙ্গেল যদি আলফা হয় আরে, আর F1 F2 এর মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আর এর ফর্মুলাটা হচ্ছে আর এর ম্যাগনিটিউডের জন্য, আর এর ম্যাগনিটিউড হচ্ছে √ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos, রাইট? এটা ডিরাইভ করা যায়। আর আর এর ডিরেকশনটাকে যদি ডেসক্রাইব করতে হয় তখন তো বলতে হবে যে যে কোনো একটা ফোর্সের সাথে F1 এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে, সেই tan আলফা ইজ ইকুয়ালস টু F2 sin থিটা ডিভাইডেড বাই F1 প্লাস F2 cos থিটা, রাইট? এখন এই যদি আমার ফর্মুলা হয়ে থাকে, এখন স্পেশাল কেস যদি থিটা 0 হয়, থিটা 0 মানে যে F1 F2 কোলিনিয়ার, তাহলে কোলিনিয়ার হলে এবং একই দিকে আছে তাহলে রেজাল্টেন্টের ভ্যালু F1 প্লাস F2 হয়ে যাবে, সেটা ইনটিউশন থেকেও বোঝা যাচ্ছে। আর এখানে যদি আমি থিটার ভ্যালু 0 পুট করি তাহলে সেটা আমাকে জিওমেট্রিক মানে অ্যালজেব্রিক্যালিও তাই দেবে। আচ্ছা, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় মানে একটা অন্যটার সাথে যদি পারপেন্ডিকুলার হয় F1 আর F2, ইন দ্যাট কেস আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু ঠিক যেটা হবে সেটা হচ্ছে যে √ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, রাইট? যদি 180 ডিগ্রি হয় জাস্ট উল্টো দিকে, F1 এদিকে তো F2 টা এদিকে 180 ডিগ্রি, তাহলে যেটার ম্যাগনিটিউড বেশি হবে সেই দিকে তার ডিফারেন্সটা আনসার হবে। তো সেটাই এখানে হয়েছে F1 মাইনাস F2। আলটিমেটলি F1 আর F2 এর মধ্যে যেটা বেশি ভ্যালু হবে সেই দিকে ফাইনাল রেজাল্টেন্টের ডিরেকশন হবে, আর ডিফারেন্সটা হবে তার ম্যাগনিটিউড। আর যদি ইকুয়াল ভ্যালুর হয় তখন 2f cos theta বাই 2, কারণ সেখানে দুটো জায়গায় F1 F2 জায়গায় f পুট করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে প্যারালেলোগ্রাম থিওরেমের স্পেশাল কেসেস। এখানে যে অঙ্কটা রয়েছে এখানে জাস্ট অঙ্কটা পড়ে ডিসক্রাইব করছি না, এটা ওই ফর্মুলারই অ্যাপ্লিকেশন আর কি। মানে এখানে কি বলে দিচ্ছে, এখানে বলছে যে দুটো মানে রেজাল্টেন্ট হচ্ছে √10 নিউটন, তারা রাইট অ্যাঙ্গেলে আছে, মানে সেটাও বলে দিচ্ছে, আর এর ভ্যালু বলে দিল, থিটা বলে দিল। বাট ইফ দে অ্যাক্ট অ্যাট 60 ডিগ্রি, সেই সিচুয়েশনে রেজাল্টেন্টটা হয়ে যাবে √30, মানে F1 F2 টা কনস্ট্যান্ট, তাহলে F1 F2 টা
তারা যদি 90 ডিগ্রিতে কাজ করে তখন রেজাল্টেন্ট √10 নিউটন, তারা যদি 60 ডিগ্রিতে কাজ করে তখন তাদের হচ্ছে √13 নিউটন। তাহলে দুটো ইকুয়েশন হবে। একটা ইকুয়েশন হচ্ছে এটা, কারণ এখানে cos থিটা কম্পোনেন্টটা 0 হয়ে গেল। আর পরেরটাই একটা ইকুয়েশন হচ্ছে এটা, কারণ এখানে cos থিটাটা থিটার ভ্যালুটা 60 ডিগ্রি। তাহলে এখানে √13 পুট করলাম। তাহলে এবার এই দুটোকে সলভ করে আমাকে f1 f2 ভ্যালুগুলো বলতে হবে। তো এবার তো এটা অ্যালজেব্রিক্যালি আমি অ্যালজেব্রিক মেথডে সলভ করে আমি আনসারটা ডিক্লেয়ার করবো যে f1 f2টা কত। তো f1 f2টা দেখা যাচ্ছে 3 নিউটন আর 1 নিউটন, তাই। এবার চলে আসা যাক 2 ডাইমেনশনাল ফোর্স সিস্টেম। তো 2 ডাইমেনশনাল ফোর্স সিস্টেমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজলিউশন অফ ফোর্সেস। এই রেজলিউশন অফ ফোর্স আমরা ক্লাস 11-এও যদিও পড়েছি, বাট স্টিল একটু রিভিজিট করি। সেটা হচ্ছে যে স্পেশালি যদি তারা মানে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, মানে হচ্ছে দুটো ফোর্স f1 আর f2 যেটা বলছিলাম, বা fx আর fy, যেগুলো x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর অ্যাবাউটে থাকে, তারা হচ্ছে কি না, তারা হচ্ছে যদি 90 ডিগ্রিতে থাকে, একটা অন্যটার সাথে যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে সেই রেজাল্টেন্টটা কি হবে না, এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে তার ডায়াগোনাল হবে, রাইট। আগে কি হচ্ছিল, প্যারালেলোগ্রাম হচ্ছিল, এখানে রেক্ট্যাঙ্গেল বলছি, কারণ হচ্ছে যে এই f1 f2 বা fx xy এই যে দুটো ফোর্স তাদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে, বা যদি উল্টো ভাবে বলি, বা যদি বলি যে একটা ফোর্স এফ যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে তার দুটো কম্পোনেন্ট কি হবে, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট গুলো কি কি হবে। তো এই এফ ফোর্সটার রেক্ট্যাঙ্গুলার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে এফ এক্স, যার ম্যাগনিটিউডটা হবে এফ কস থিটা। ঠিক আছে, এটা সিম্পল অ্যালজেব্রা। এইটার লেন্থ যদি ম্যাগনিটিউড যদি এফ হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন থিটা। এটা সিম্পল ট্রিগোনোমেট্রির ফর্মুলা দিলে হয়ে যাবে। তো এবার সেটাকে যদি ভেক্টর রিপ্রেজেন্টেশনে আমরা লিখতে চাই, এফ বার ইজ ইকুয়ালস টু এফ কস থিটা আই ক্যাপ, কারণ এক্স অ্যাক্সিস এর অ্যালং এ আমরা জানি ইউনিট ভেক্টরটা আই ক্যাপ হয়, আর এফ সাইন থিটা জে ক্যাপ, কারণ ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ ইউনিট ভেক্টরটা জে ক্যাপ। তাহলে এইরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে এই যে স্কিম গুলো দেওয়া আছে, এই স্কিম গুলোতে এই এফএক্স এফ ওয়াই গুলো আমরা একটু নিজেরা ইভ্যালুয়েট করে দেখবো যে এখানে যেগুলো দেওয়া আছে সেই আনসার গুলোই আসছে কি। তাই এখানে কয়েকটা স্ট্রাকচারের একটু অন্য রকম অ্যাঙ্গেল করে দেওয়া আছে, সেই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে একটু ভাবতে হবে যে এক্স অ্যাক্সিস এর অ্যালং এ এবং ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ ওই রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট গুলো ঠিক কি দাঁড়াচ্ছে। তো এখানে একটা অঙ্ক রয়েছে, সেই নিউমেরিক্যালটা দিয়ে যদি আমি একটু ডেসক্রাইব করার চেষ্টা করি যে এই 800 নিউটন ফোর্সটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে হয় তাহলে ঠিক কিভাবে লিখবো। এখানে যেভাবে ছবি দেওয়া আছে সেই ছবিটাকেই আমি এখানে 800 নিউটন ধরলাম। এখানে এই দিক থেকে ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে আছে, এই দিকটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে অবভিয়াসলি। তো যাই হোক, এই ছবিটাকে এখানেতে আঁকলাম, তাহলে এই অ্যাঙ্গেলটাই তো বেসিক্যালি থিটা। এটা 3 ইউনিট যদি হয় তাহলে এই দিকটা 4 ইউনিট, ন্যাচারালি হাইপোটেনিয়াসটা হবে 5 ইউনিট। তাহলে এই দিকটা যদি থিটা হয়, এই দিকটা হবে 800 cos থিটা। এবারে এই দিকটা, এই ট্রায়াঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, ন্যাচারালি এই থিটা অ্যাঙ্গেলটা সবসময় বেস এবং হাইপোটেনিয়াস বা ভূমি এবং অতিভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে। তাহলে cos থিটার ভ্যালু কি হবে, ভূমি বাই অতিভুজ, সেটা হচ্ছে 3/5, তার জন্য এখানে 3/5 হয়েছে। আর সাইন থিটার কম্পোনেন্টটা হবে 4/5। তাহলে কি দাঁড়ালো যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্টটা হচ্ছে 480 এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্টটা হচ্ছে 640। তাহলে এই 800 নিউটন এই যে ফোর্সটা, সেই ফোর্সটাকে আমরা এইভাবে ভেক্টর ফর্মে লিখতে পারি, -640 আই ক্যাপ মাইনাস 840 জে ক্যাপ। এবার
এই দুটো ফোর্সে রেজাল্টেন্ট বের করতে পেরেছি। দুটো ফোর্স আলাদা আলাদা ভাবে তাদের ডিরেকশনও দেওয়া আছে। তাহলে এই F1 ফোর্সটার প্রথমে একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্ট বের করে নেব। সেই কম্পোনেন্ট গুলো ইভ্যালুয়েট করার পর এই যে F2 ফোর্সটা 7 কিলো নিউটনের রয়েছে, তারও অ্যাঙ্গেল দেওয়া আছে, যে মানে এখানে তো অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। ন্যাচারালি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়ে গেল, কারণ এখানে 45 ডিগ্রি দেখানো আছে। তো তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে আহ, একটা অ্যাঙ্গেল হয়ে যাবে, একটা কম্পোনেন্ট হয়ে যাবে, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে একটা কম্পোনেন্ট হবে। তাহলে কি পাচ্ছি? পজিটিভ এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে একটা করে কম্পোনেন্ট পাচ্ছি, পজিটিভ এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে একটা করে কম্পোনেন্ট পাচ্ছি। সেগুলোকে এবার যদি আমি অ্যাডিশন করি, তাহলে ফাইনাল আমার আনসার হবে, দেখা যাবে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে একটা 2.352 আই ক্যাপ, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে -3.450, যেটা এই একটা আনসার আমাদের আসবে। এখানে একইভাবে একটা স্ট্রাকচারে দুটো টেনশন দেখানো আছে। এবার জানতে চাইছে ক্যালকুলেট টেনশন T1 and T2 ইন দ্য রোপ। হ্যাঁ, তো এই T1 T2 রোপটা যদি জানতে হয় এবং এর ওয়েট যদি 1000 হয়ে থাকে, তাহলে কিভাবে বের করব? না, এই T2টার দুটো কম্পোনেন্ট, একটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, একটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। এই T1টার দুটো কম্পোনেন্ট, নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে T1 cos 60 ডিগ্রি, আর ওপর দিকে T1 sin 60 ডিগ্রি। এখন তাহলে দেখা যাচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে দুটো কম্পোনেন্ট, T1 sin 60 ডিগ্রি এবং T2 sin 45 ডিগ্রি। তাহলে এই দুটো ফোর্স দিয়ে কি হচ্ছে? না, এই দুটো ফোর্স দিয়ে এই 1000 নিউটন ব্যালেন্স হচ্ছে। তাহলে এটা প্লাস এটা ইজ ইকুয়ালস টু 1000 নিউটন। whereas T1 cos 60 ডিগ্রি আর T2 cos 45 ডিগ্রি একে অন্যকে ব্যালেন্স করছে। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, তখন T1 T2 এর একটা রিলেশন পেয়ে যাব। তাহলে T1 T2 রিলেশনটা হচ্ছে 1.414 T2 T1 ইকুয়ালস টু। তাহলে সেই ভ্যালুটা যদি আবার এই ইকুয়েশনটাই বসিয়ে দিই, তাহলে T2 ভ্যালু প্রথমে পেয়ে যাব, তারপরে আবার যদি 1 নম্বর ইকুয়েশনে T2 ভ্যালু বসিয়ে দিই, তাহলে T1 এর ভ্যালু পেয়ে যাব। তো এইভাবে অঙ্কটাকে করতে হবে। আহ, এই পার্টিকুলার অঙ্কটা, যেখানে এ এবং বি দুটো ভেক্টর ফর্মে আই জে কে ক্যাপ দিয়ে একটা করে ফর্মুলেশন দেওয়া আছে, দেখাতে বলছে যে তারা পারপেন্ডিকুলার কিনা, বোথ এ ভেক্টরের সাথে এবং বি ভেক্টরের সাথে। হ্যাঁ, যে তাহলে কিভাবে দেখাবো? তো প্রথমত পারপেন্ডিকুলার দেখাতে গেলে কি করতে হয়? যদি যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট, দ্যাট ইজ এ ক্রস বি, মানে কি হয় না, এবি কস থিটা। এবারে থিটাটা যদি দুটো ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে কস 90 এর ভ্যালু 0, তাহলে ম্যাগনিটিউডটা কি চলে আসবে? না, 0 চলে আসবে। তাহলে আমাকে দেখাতে বলেছে এ ক্রস বি এই ভেক্টরটা ইটসেলফ এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এটা যে কোনো সময় তাই হয়। মানে এ ক্রস বি মানে হচ্ছে, মানে কি হয়, ঘটনা হচ্ছে যে যদি আমার একটা ভেক্টর এই ডাইরেকশনে এ ভেক্টর হয়, আর একটা ভেক্টর, এটা 2D প্লেনে দুটো ভেক্টর যদি কোপ্লেনার থাকে, তাহলে এ ক্রস বি করলে কি হয় না, সেটা এই দুটো এ থেকে বি এর দিকে যদি আমি ডান হাতের সব আঙুলগুলোকে নিয়ে যাই, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকে স্ক্রু নিয়ম, তাহলে এই ডাইরেকশনে এ ক্রস বি হয়, এ ক্রস বি। এবার আহ, এবার ন্যাচারালি এই এ ক্রস বি ডিরেকশন হয় এ এবং বি ভেক্টরের সঙ্গে আলাদা আলাদা করে যদি দেখি, তাহলে এ ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার হয়, বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, বাট নট নেসেসারিলি এ এবং বি এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা দরকার নেই। এ এবং বি একটা 2D প্লেনে যে কোনো অ্যাঙ্গেলে থাকলেও এ ক্রস বি টা অলওয়েজ তাদের নিজের নিজের সাথে পারপেন্ডিকুলার। এটা এমনি জেনারেল ফর্ম, বা স্টিল এখানে বলছি যে ম্যাথমেটিক্যালি শো করে।
তো তাহলে প্রথমে এ ক্রস বিটা বের করে নেওয়া হলো। এ ক্রস বি কিভাবে বের করতে হয় আমরা ক্লাস 11 এ শিখেছি ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী। তাই এখানে সেটাকে আর ইলাবোরেট করছি না, এরকম ডিটারমিনেন্ট ফর্মে লিখে আমরা সেটা ইভ্যালুয়েট করি। এবার সরি, আমি একটা মাঝখানে যেটা ভুল বলেছি, সে এ ক্রস বি মানে হচ্ছে যে আমি বলে ফেলেছিলাম এবি কস থিটা, সেটা বেসিক্যালি এ ডট বি মানে হচ্ছে এবি কস থিটা, এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা। তো যাই হোক, এখানে ম্যাগনিটিউডটা এ ক্রস বি এর ম্যাগনিটিউড বের করলাম। এরপর পারপেন্ডিকুলারিটি দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এই এ ক্রস বি এর যে ভেক্টরটা এল, এই ভেক্টরটার সাথে আলাদা করে শুধুমাত্র এই ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্ট করলে ডট প্রোডাক্টে যেভাবে বের করতে হয়, শুধুমাত্র আই আই ক্যাপ গুলো, জে ক্যাপ গুলো এবং কে ক্যাপ গুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, তো দেখা যাচ্ছে সেই আনসারটা 0 আসছে। সিমিলারলি বি ভেক্টরের সাথে এ ক্রস বিটা করলে 0 আসছে। তো তাহলে কি বলতে পারি যে আলাদা করে ওই ভেক্টর গুলো একটা অন্য মানে এ ক্রস বি এর সাথে এ বি, এ এবং বি আলাদা করে নিজেরা পারপেন্ডিকুলার। তো তো এবার এখানে একটা অঙ্ক রয়েছে, যে একটা আবারও ভেক্টরের অঙ্ক, একটা ভেক্টরের অঙ্ক। এখানেতে জেড কম্পোনেন্টটা যেটা আছে সেটাতে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে এ। জানতে চাইছে যে ইফ দ্য ফোর্স ইজ টু হ্যাভ এ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ 8 নিউটন অ্যালং এ লাইন, যার ইউনিট ভেক্টর হচ্ছে এটা, এই লাইনে যদি 8 নিউটনের কম্পোনেন্ট থাকে, তাহলে এ এর ভ্যালু কি হবে? তো একটা লাইনের অ্যালং এ একটা অন্য ভেক্টরের অ্যালং এ অন্য আর একটা ভেক্টরের কম্পোনেন্ট, তাহলে তাদের মাঝে যদি অ্যাঙ্গেল থিটা হয়ে থাকে, তাহলে বেসিক্যালি সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটাই হচ্ছে তার দিকে কম্পোনেন্ট। কারণ এবি কস থিটা সেটাই হচ্ছে তার দিকের কম্পোনেন্ট। তাহলে তার জন্য দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু 8 নিউটন। কারণ ডট প্রোডাক্টে বেসিক্যালি আমাদের স্কেলার ম্যাগনিটিউডটাই পাওয়া যায়। তো সেই 8 নিউটন ইজ ইকুয়ালস টু, তাহলে ইকুয়েশন থেকে বলছে যে 6 প্লাস 0.8 এ, তাহলে এ এর ভ্যালু দাঁড়িয়ে গেল 2.5। তো সেই 2.5 যখন হয়ে গেল এর ভ্যালু, তাহলে এর ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি। তারপরে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড। তো এবার যখন এর ভ্যালুটা আমি জেনে গেছি, তখন আমি আলাদা করে এর ম্যাগনিটিউড রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস এর যা ভ্যালু এসছে 2.5, তার স্কোয়ার করে তার ম্যাগনিটিউড জেনে নিতে পারবো। এটার ম্যাগনিটিউড আমার কাছে অলরেডি আছে 1, কারণ এটা ইউনিট ভেক্টর। এবার এফ ডট আর ইজ ইকুয়ালস টু এফ আর কস থিটা, এই ফর্মুলাটা যদি লাগান, তাহলে এটা তো কম্পোনেন্টটা 8 বলাই আছে অঙ্কতে, আর এগুলো ভ্যালু গুলো পেয়েছি কস থিটা, তাহলে থিটার ভ্যালুটা কস ইনভার্স করে আমরা 45.7 ডিগ্রি সেটা পেয়ে গেলাম। রাইট, এই গেল এই পর্যন্ত আমাদের জেনারেল ভেক্টরের ইন্ট্রোডাকশন গেল। তো এখানে ভিডিওটাকে স্টপ করছি। এরপরে আমরা ল্যামিস থিওরেম স্টাডি করব, আমরা মোমেন্ট অ্যান্ড কাপল এবং ইকুইলিব্রিয়াম এগুলো স্টাডি করব। তো এগুলো নিয়ে আলাদা আলাদা করে একটা করে ভিডিও আমরা দেখে নিই। তো এই ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিক্স করলাম। স্ট্যাটিক্স এর ইন্ট্রোডাকশনের পর ফোর্স, তার বেসিক কিছু প্রিন্সিপাল, ট্রান্সমিসিবিলিটি প্রিন্সিপাল, এটা দেখলাম। ফোর্সের ডেসক্রাইব করার জন্য তার ম্যাগনিটিউড ডিরেকশনের সাথে যে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনও দরকার, সেটা সম্পর্কে দেখলাম। তারপর প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স, সেটাকে রিভিজিট করলাম। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ফোর্স, সেগুলোকে দেখলাম। ফোর্সকে কিভাবে দুটো আলাদা আলাদা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর অ্যালং কম্পোনেন্টে ভেঙে কিভাবে ছোট ছোট অঙ্ক করতে হয় সেই সম্পর্কেও দেখলাম। এবং প্রত্যেকটা অঙ্কতে যে ছবিগুলো থাকছে সেগুলো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টের স্ট্রাকচার। তো আহ, তাই এই ছবিগুলো আমরা মানে এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে কোরিলেট করতে পারি। আহ, তো এই পর্যন্ত, এর পরের ভিডিও গুলোতে আমরা নেক্সট কন্টেন্টে এগিয়ে যাব।